বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গেস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক জোসেফ নাগনের লেখা ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক বইটি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার সমস্ত চিন্তা সত্য নয়? কি হবে যদি আমি বলি আপনার দুঃখ, আপনার উদ্বেগ এবং আপনার কষ্ট সবই কেবল একটি বিভ্রম? যদি এই কথাটা অদ্ভুত মনে হয়, তবে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা সেই বইটি নিয়ে কথা বলছি যা কেবল আপনার চিন্তাভাবনাকেই পরিবর্তন করতে পারে না, বরং আপনার জীবনকেও ভিতর থেকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। এটি কেবল একটি আকর্ষণীয় শিরোনাম নয়, এটি একটি গভীর সতর্কতা। এই বইটিতে জোসেফ নাগন ব্যাখ্যা করেছেন যে আমাদের যন্ত্রণার আসল কারণ বাইরের জগৎ নয়, বরং সেই চিন্তা যা আমরা দিন-রাত আমাদের মনে পুনরাবৃত্তি করি। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভাবে যে যদি জীবনে সবকিছু ঠিক হয়ে যায়, টাকা, সম্পর্ক, কর্মজীবন, তবে আমরা খুশি হব। কিন্তু নাগন বলেন যে এই সম্পূর্ণ বিশ্বাসটিই ভুল। আমাদের চিন্তাই আমাদের যন্ত্রণার মূল কারণ। আর দুঃখের বিষয় হলো আমরা সেই চিন্তাকে সত্য বলে ধরে বসে আছি, যা হয়তো কখনো সত্য ছিলই না। জোসেফ নাগনের বার্তাটি স্পষ্ট: আপনার মন আপনার শত্রু নয়, তবে যদি আপনি তার সাথে পুরোপুরি জড়িয়ে পড়েন তবে সে আপনাকে প্রতারিত করতে পারে। বইটি আমাদের শেখায় যে মনের প্রতিটি কথা বিশ্বাস করা ঠিক তেমনই যেমন ঘোলা আয়নায় নিজের আসল রূপ দেখার চেষ্টা করা। অনেক আত্মসহায়ক বই আপনাকে পরিবর্তন করার চেষ্টা করে: ইতিবাচক চিন্তা করো, তাড়াতাড়ি ওঠো, অ্যাফার্মেশন বলো, লক্ষ্য স্থির করো। কিন্তু ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক আপনাকে নতুন কিছু করতে বলে না, বরং পুরনো ভ্রম ভাঙতে বলে। এই বইটি আপনাকে অভ্যন্তরীণ শান্তিতে পৌঁছানোর শর্টকাট দেয় না, বরং দেখায় যে সেই শান্তি তো আপনার ভেতরে সর্বদাই ছিল। আপনি আপনার চিন্তার কোলাহল দিয়ে তাকে দমন করেছেন। যদি আপনি বারবার অতিরিক্ত চিন্তায় আটকে যান, যদি আপনি অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে নিজেকে বিচার করেন, যদি আপনি খুশি হবার হাজার চেষ্টা সত্ত্বেও ভেতর থেকে খালি অনুভব করেন, তবে এই বইয়ের প্রতিটি অধ্যায়ে আপনি আপনার উত্তর পাবেন। এই বইটি কোনো গুরু জ্ঞান দেয় না, এটি কেবল আপনাকে দেখায় যে আপনি কি এবং আপনি কি নন। এই ভিডিওতে আমরা এই বইটির 10টি শক্তিশালী অধ্যায় অনুসন্ধান করব। প্রতিটি অধ্যায় আপনাকে এক ধাপ আরও কাছে নিয়ে যাবে সেই শান্তি এবং সত্যিকারের ভালোবাসার দিকে যা ইতিমধ্যেই আপনার ভেতরে রয়েছে। তো চলুন শুরু করা যাক এমন একটি যাত্রা যা আপনি বাইরে খুঁজেছেন, কিন্তু আসলে তা তো সর্বদা আপনার ভেতরেই ছিল। প্রথম অধ্যায়, দ্য রুট অফ সাফারিং। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবনে যে দুঃখ, অস্থিরতা এবং টানাপোড়েন রয়েছে তার আসল কারণ কি? হয়তো আপনি বলবেন এর কারণ হলো টাকার অভাব, সম্পর্কের সমস্যা, কাজের চাপ বা ভবিষ্যতের ভয়। কিন্তু জোসেফ নাগন এই বইয়ের প্রথম অধ্যায়ে দ্য রুট অফ সাফারিংয়ে একটি চমকপ্রদ কথা বলেছেন। আমাদের যন্ত্রণার আসল কারণ আমাদের চিন্তাভাবনার ক্ষমতা নয়, বরং চিন্তাভাবনার পদ্ধতির সাথে পরিচয় জুড়ে যাওয়া। আপনার মন প্রতি সেকেন্ডে কিছু না কিছু ভাবতে থাকে এবং সেই সব চিন্তার মধ্যে অনেকগুলোই নেতিবাচক হয়, যেমন আমি কখনো সফল হতে পারবো না, লোকেরা আমাকে পছন্দ করে না, বা আমার সাথে সর্বদা খারাপই হয়। এখন সমস্যা এটা নয় যে এই চিন্তাগুলো আসে, আসল সমস্যা হলো আমরা সেই চিন্তাগুলোকে সত্য বলে ধরে নিই। নাগন বলেন যে যন্ত্রণা তখনই জন্ম নেয় যখন আমরা আমাদের চিন্তার সাথে গভীরভাবে সংযুক্ত হয়ে পড়ি। ভাবুন, যদি কোনো চিন্তা শুধু একটি চিন্তা হয়, কিন্তু আপনি তাকে নিজের পরিচয় বানিয়ে নেন, যেমন আমি অযোগ্য, তাহলে সেই চিন্তার কারণে আপনার পুরো মনোবল ভেঙে যাবে এবং আপনি সেই চিন্তার অনুকরণে জীবনযাপন করতে শুরু করবেন। আমাদের এটা বুঝতে হবে যে চিন্তা কেবল চিন্তাই হয়, সেগুলো যে সত্য হবে এমন কোনো কথা নেই। যেমন মেঘ এসে চলে যায়, তেমনি চিন্তাও আসে এবং চলে যায়। কিন্তু যদি আপনি প্রতিটি মেঘকে ধরে রাখার চেষ্টা করেন, তাহলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। একইভাবে যদি আপনি প্রতিটি চিন্তাকে আঁকড়ে ধরেন এবং তাকে বিশ্বাস করেন, তাহলে আপনি দুঃখী হবেন। জোসেফ একটি খুব সুন্দর উপমা ব্যবহার করেন। তিনি বলেন যে আমাদের মন একটি আকাশের মতো এবং চিন্তাগুলো তার উপর ভেসে থাকা মেঘের মতো। যদি আমরা শুধু দর্শক হয়ে যাই, তবে আমরা শান্তি অনুভব করি, কিন্তু যদি আমরা প্রতিটি মেঘের সাথে লড়াই করতে শুরু করি, তাহলে আমরা তার মধ্যেই হারিয়ে যাই। এই অধ্যায়ের সবচেয়ে গভীর বার্তা এটাই: আপনি আপনার চিন্তা নন, আপনি সেই চেতনা যা চিন্তাগুলোকে দেখতে পারে। আপনি দ্রষ্টা,
চিন্তাকারী নন। যখন আপনি এটা বুঝতে পারেন, তখন চিন্তার শক্তি আপনা থেকেই কমে আসতে শুরু করে। নগন মননশীলতার গুরুত্বের উপর জোর দেন। মননশীলতার মানে হচ্ছে বিচার না করে প্রতিটি চিন্তাকে দেখা। ভাবুন, আপনি কোনো পার্কে বসে আছেন এবং প্রতিটি চিন্তা একজন মানুষের মতো আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে। কিছু চিন্তা ভালো, কিছু ভয়ঙ্কর, কিছু লজ্জাজনক, কিন্তু আপনি শুধু বসে আছেন, দেখছেন, কারো পিছু না ছুটে। এটাই সচেতনতার শুরু। এই সচেতনতা থেকে একটি বড় পরিবর্তন আসে। আপনি নিজেকে আলাদা করে নিজেকে দেখতে পান এবং এখান থেকেই নিরাময়ের প্রক্রিয়া শুরু হয়। নগন আমাদের মনে করিয়ে দেন যে দুঃখ তখনই শেষ হয় যখন আপনি সব কিছু নিজের মনে সমাধান করার চেষ্টা বন্ধ করেন। যখন আপনি নিজের চিন্তা দিয়ে নয়, বরং নিজের সত্তা দিয়ে সংযুক্ত হন, তখনই সত্যিকারের শান্তি মেলে। তো পরের বার যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে, থামুন এবং নিজেকে আশ করুন, এই চিন্তা কি আমাকে সত্যি সাহায্য করছে? যদি না হয়, তবে তাকে শুধু যেতে দিন। কারণ প্রতিটি চিন্তাকে সত্য বলে বিশ্বাস করা আপনার দায়িত্ব নয়। আপনার কাছে এই শক্তি আছে যে আপনি নিজের চিন্তাভাবনা থেকে মুক্ত হতে পারেন। এবং প্রথম অধ্যায়ে জোসেফ এই প্রথম চাবিটি আমাদের হাতে তুলে দেন। প্রতিটি চিন্তা যা আপনাকে কষ্ট দিচ্ছে তা আপনার নয়, এবং না, তা সত্য। দ্বিতীয় অধ্যায়, থটস আর নট ট্রুথ, দে আর জাস্ট থটস। আমরা দিনে হাজার হাজার চিন্তার মধ্যে দিয়ে যাই, কিছু ভালো, কিছু মন্দ, কিছু ভীতিকর এবং কিছু অনুপ্রেরণাদায়ক। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা প্রতিটি চিন্তাকে সত্য বলে ধরে নিই। জোসেফ নাগন দ্বিতীয় অধ্যায়, থটস আর নট ট্রুথ, দে আর জাস্ট থটসে আমাদের এটাই বোঝান যে প্রতিটি চিন্তা বাস্তবতা নয়, এটি কেবল একটি চিন্তা। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা এটাই যে আমরা ভাবি যদি আমার মনে কিছু আসে তবে তা অবশ্যই সত্য হবে। কিন্তু নাগন বলেন যে আমাদের মন একটি স্বয়ংক্রিয় চিন্তা উৎপাদনকারী যন্ত্রের মতো। এটি ভাবতে থাকে অবিরাম, অবিচল এবং যাচাই না করেই। এবং বেশিরভাগ সময় এই চিন্তাগুলো অতীতের অভিজ্ঞতা, সমাজের শর্ত এবং আমাদের ভয় থেকে উদ্ভূত হয়, বাস্তবতা থেকে নয়। ধরুন আপনার মনে এলো আমি কখনো সফল হতে পারবো না। এখন এই চিন্তা কতবার আপনার মনে এসেছে এবং আপনি কতবার একে সত্য বলে বিশ্বাস করেছেন? কিন্তু নাগন বলেন যে শুধু এই কারণে যে এই চিন্তাটি এসেছে তার মানে এই নয় যে এটি আপনার বাস্তবতা। চিন্তা অস্থায়ী হয়, তারা আসে, থামে এবং তারপর চলে যায়। কিন্তু যদি আপনি তাদের ধরে রাখেন, তাদের বিশ্বাস করেন, তবে তারা আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে, প্রায়শই ভুল দিকে। সেজন্যই এটি বোঝা অত্যন্ত জরুরি যে আপনি চিন্তার মালিক নন, বরং আপনি সেই সচেতনতা যা এই চিন্তাগুলোকে দেখতে পারে। নাগন আমাদের একটি ব্যবহারিক দৃষ্টিভঙ্গি দেন। পরের বার যখন কোনো ভীতিকর বা সীমাবদ্ধতা সৃষ্টিকারী চিন্তা আসে, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, এই চিন্তা কি আমাকে শান্ত করছে? এই চিন্তা কি আমাকে মুক্তি দিচ্ছে? এই চিন্তা কি আমার উচ্চতর সত্তার সাথে যুক্ত, নাকি আমার ভয় থেকে উদ্ভূত? যদি উত্তর না হয়, তবে শুধু মেনে নিন যে এটি একটি এলোমেলো চিন্তা, কোনো ঐশ্বরিক বার্তা বা চূড়ান্ত সত্য নয়। এই অধ্যায়টি আমাদের একটি বড় মানসিক স্বস্তি দেয়, কারণ যখন আমরা জানতে পারি যে প্রতিটি চিন্তা আমাদের পরিচয় নয়, তখন আমরা নিজেদের ওপর চেপে বসা অপরাধবোধ, লজ্জা, ভয় এবং অনুশোচনা থেকে মুক্ত হতে পারি। আমরা বুঝতে পারি যে আমাদের প্রতিটি চিন্তার পেছনে ছুটতে হবে না, শুধু তাদের আসা যাওয়া দেখতে হবে। নাগন মননশীলতার একটি সহজ অনুশীলন শেখান। যখনই কোনো চিন্তা আসে, তাকে চিন্তার নামে অভিহিত করে একপাশে সরিয়ে দিন। যেমন, ও, এটি কেবল একটি চিন্তা, এবং তারপর তাকে যেতে দিন। একে বলা হয় লেবেলিং অ্যান্ড লেটিং গো। এই অনুশীলন ধীরে ধীরে আমাদের মনকে শান্ত করতে শুরু করে। আরেকটি শক্তিশালী ধারণা যা এই অধ্যায়ে আসে তা হলো ইউ আর দ্য স্কাই অ্যান্ড থটস আর দ্য ক্লাউডস। মেঘ যতই ঘন হোক না কেন, আকাশ সর্বদা শান্ত, উন্মুক্ত এবং স্থির থাকে। একইভাবে আপনিও আপনার চিন্তা থেকে উপরে উঠতে পারেন যখন আপনি নিজেকে তাদের থেকে আলাদা দেখতে পান। এই অধ্যায়ের সারসংক্ষেপ হলো যে আমাদের চিন্তা থেকে ভয় পেতে হবে না, জড়িয়ে পড়তে হবে না, শুধু সচেতন হতে হবে। প্রতিটি চিন্তাকে প্রশ্ন করুন, এই চিন্তা কি আমার আত্মার কণ্ঠস্বর নাকি কেবল মনের কোলাহল? যখন আপনি এই পার্থক্য বুঝতে শুরু করেন, তখনই আসল পরিবর্তন হয়। আপনি বাইরের জগৎকে নয়, নিজের ভেতরের অভিজ্ঞতাকে পরিবর্তন করতে শুরু করেন, এবং এখান থেকেই আপনার সত্যিকারের শান্তি এবং স্বাধীনতার দিকে যাত্রা শুরু হয়। তো পরের বার যখন কোনো সীমাবদ্ধতা সৃষ্টিকারী বিশ্বাস আসে, যেমন আমি কিছু করতে পারি না বা আমি যোগ্য নই,
তখন নিজেকে মনে করিয়ে দিন এটি কেবল একটি চিন্তা এবং আমি এর চেয়েও অনেক গভীর। তৃতীয় অধ্যায়, ইউ আর নট হু ইউ থিঙ্ক ইউ আর। আপনি কি সত্যি জানেন যে আপনি কে? হয়তো আপনি বলবেন, আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, আমি একজন পিতা, বা আমি একজন সফল মানুষ। কিন্তু জোসেফ নাগান এই অধ্যায়ে ইউ আর নট হু ইউ থিঙ্ক ইউ আর এ আমাদের এটাই বোঝান যে এই সমস্ত পরিচয় কেবল ওপরিভাগের। আপনি সেই নন যা আপনি ভাগেন, বরং আপনি সেই যা চিন্তা করার শক্তির পেছনে বিদ্যমান। আমরা নিজেদের সম্পর্কে যা কিছু ভাবি, যেমন আমি লাজুক, আমি রাগী, আমি অলস, সেগুলি সবই শর্তানুধীনতা থেকে উদ্ভূত অস্থায়ী পরিচয়। এই চিন্তাগুলো অনেক সময় শৈশবের অভিজ্ঞতা, সমাজের কটাক্ষ, তুলনা এবং পুনরাবৃত্তিমূলক প্যাটার্ন থেকে তৈরি হয়, এবং তারপর আমরা এগুলোকে বিশ্বাস করতে শুরু করি যেন এটাই আমাদের বাস্তবতা। কিন্তু নাগান বলেন যে আপনার সত্যিকারের পরিচয় কোনো লেবেল নয়, আপনার পরিচয় কোনো ভূমিকা নয়। আপনার আসল পরিচয় সেই সচেতনতার মধ্যে লুকিয়ে আছে যা চিন্তা, আবেগ এবং শরীরের অতীত। উদাহরণস্বরূপ, যদি আপনি আপনার ফোনে কোনো ভিডিও দেখছেন, তাহলে সেই ভিডিওটি বিষয়বস্তু আর স্ক্রিনটি ডিসপ্লে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে সেই স্ক্রিনটি কতটা শান্ত, স্থির এবং অপ্রভাবিত থাকে, যে কোনো ভিডিও চলুক না কেন? একইভাবে আপনিও সেই সচেতনতার পর্দা, যেখানে সমস্ত চিন্তা এবং আবেগ আসা যাওয়া করতে থাকে। যখন আমরা নিজেদেরকে আমাদের চিন্তা থেকে আলাদা দেখতে শুরু করি, তখন আমরা আমাদের ভেতরের গভীরতাকে অনুভব করতে শুরু করি। আমরা বুঝতে পারি যে আমি দুঃখিত বা আমি উদ্বিগ্ন বলার চেয়ে ভালো হলো এখন আমার ভেতরে দুঃখ আছে, বা এখন আমার ভেতরে উদ্বেগ আছে। এরকম বললে আপনি আপনার পরিচয়কে সেই অনুভূতি থেকে আলাদা করে ফেলেন এবং এই বিচ্ছেদটি খুব নিরাময়কারী হয়। এই অধ্যায়ে জোসেফ এক্সপ্লেন করেন যে আমাদের মস্তিষ্কের প্রোগ্রামিং আমাদের বারবার চিন্তা করতে বাধ্য করে এবং সেই চিন্তাই আমাদের মিথ্যে পরিচয় তৈরি করে। আমরা ভাবি যে আমি সর্বদা ভুল করি এবং তারপর অচেতনভাবে সেই অনুযায়ী আচরণ করি। কিন্তু যখন আমরা এক ধাপ পিছিয়ে গিয়ে আমাদের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করি, তখন আমরা তাদের দাসত্বে থাকি না, বরং মাস্টার হয়ে যাই। একটি খুব শক্তিশালী অনুশীলন যা লেখক প্রস্তাব করেন তা হলো সেলফ ইনকোয়ারি, অর্থাৎ নিজের ভেতরে এই প্রশ্ন করা, এই চিন্তা যা আমার সম্পর্কে, যা কি সত্য? এই চিন্তা কি স্থায়ী? যদি আমি এই চিন্তাকে সত্য বলে বিশ্বাস না করি, তাহলে আমি কেমন অনুভব করব? এই প্রশ্নগুলো ধীরে ধীরে আপনার সচেতনতা বাড়ায় এবং আপনি চিনতে শুরু করেন যে আপনার আসল প্রকৃতি বিশুদ্ধ চেতনা, সেই জায়গা যেখানে না কোনো ভয় আছে, না লজ্জা, না তুলনা এবং না কোনো সীমাবদ্ধতা। নাগান বলেন যে আত্মসম্মান অর্জনের জন্য আপনাকে কিছু হতে হবে না, আপনি ইতিমধ্যেই যথেষ্ট। আপনি শুধু একটি মিথ্যা পরিচয় ধারণ করে আছেন এবং যেই আপনি তা ছেড়ে দেন, অমনি আপনি নিজেকে ভালোবাসতে শিখে যান। এই অধ্যায়ের একটি খুব সুন্দর অংশ এটিও যে আপনি কোনো ভূমিকা বা পরিচয় দিয়ে নয়, বরং আপনার উপস্থিতি দিয়ে মূল্যবান। আপনার শক্তি, আপনার সচেতনতা, আপনার সরলতা, এটাই আপনার আসল ক্ষমতা। তো পরের বার যখনই আপনি নিজের সম্পর্কে কিছু নেতিবাচক ভাবেন, যেমন আমি ভালো নই, আমি কখনো বদলাতে পারবো না, তখন নিজেকে শুধু এতটুকু বলুন, আমি সেই নই যা আমি ভাবছি, আমি সেই যেই চিন্তাটি দেখতে পারে। এই বোঝাপড়াই ধীরে ধীরে অহংকারকে বিলীন করে এবং সেখান থেকেই শুরু হয় এমন একটি জীবন যা কোনো পরিচয় বা বৈধতার উপর নির্ভরশীল নয়, বরং বিশুদ্ধ সত্তার উপর ভিত্তি করে গড়ে ওঠে। চতুর্থ অধ্যায়, দ্য নেচার অফ থট। আমরা আমাদের চিন্তাগুলোকে খুব বেশি গুরুত্ব দিই, এমনটা ধরে নিই যেন সেই চিন্তাই আমাদের বাস্তবতা। কিন্তু জোসেফ নাগান এই অধ্যায়ে দ্য নেচার অফ থটে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বোঝান। চিন্তার প্রকৃতি এমন যে তা ক্রমাগত পরিবর্তিত হতে থাকে এবং তা সত্যের সংজ্ঞাহক নয়, শুধু একটি অভিজ্ঞতা। আমরা মনে করি যে আমরা আমাদের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু বাস্তবতা হলো যে চিন্তা নিজেই আসে। আপনি ইচ্ছাকৃতভাবে ভয়, উদ্বেগ বা তুলনামূলক চিন্তা আনেন না, সেগুলো আসে এবং যখন আপনি সেগুলোকে সত্য বলে বিশ্বাস করেন, তখনই সমস্যা শুরু হয়। নাগান বলেন যে চিন্তা বাতাসের মতো হয়, আসে, বয়ে যায় এবং তারপর চলে যায়, আপনি তাকে ধরতে পারেন না। কিন্তু যখন আপনি আপনার চিন্তাকে নিজের পরিচয় বানিয়ে নেন, যেমন আমি এমন কারণ আমার মনে এমন চিন্তা এসেছে,
তখন আপনি সেই চিন্তার সীমাবদ্ধতায় আটকে যান। লেখক বলেন যে আমাদের চিন্তাগুলো আমাদের মনোযোগের ওপর ভিত্তি করে শক্তিশালী হয়। যত বেশি আপনি কোনো চিন্তার ওপর মনোযোগ দেন, তত বেশি তা আপনার মনে গভীরভাবে শিকড় কাটতে শুরু করে। এই কারণেই উদ্বেগ বা ভয় বারবার আসে, কারণ আপনি তাকে পুনরাবৃত্তি করেন, অনুশীলন করেন এবং অচেতনভাবে তাকে বিশ্বাস করতে শুরু করেন। এখন প্রশ্ন হলো যে আমরা কি চিন্তাকে থামাতে পারি? নগানের উত্তর হলো না, আপনি চিন্তাকে থামাতে পারেন না, তবে আপনি তাকে পর্যবেক্ষণ করতে পারেন। যখন আপনি চিন্তাকে তাতে না জড়িয়ে দেখতে পারেন, তখন তা ধীরে ধীরে তার শক্তি হারায়। এর মানে এই নয় যে আপনি চিন্তাহীন হয়ে যান, বরং আপনি সেই চিন্তা দ্বারা প্রভাবিত হওয়া বন্ধ করে দেন। এই অধ্যায়ে একটি খুব সুন্দর চিত্রণ রয়েছে। কল্পনা করুন আপনার সামনে একটি নদী বইছে। প্রতিটি চিন্তা সেই নদীতে ভেসে থাকা একটি পাতার মতো। যদি আপনি কিনারে বসে শুধু সেই পাতাগুলোকে বয়ে যেতে দেখেন, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। কিন্তু যদি আপনি প্রতিটি পাতাকে ধরার চেষ্টা করেন, তবে আপনি সেই নদীতে পড়ে যাবেন এবং বয়ে যেতে শুরু করবেন। আমাদের যন্ত্রণা তখন বাড়ে যখন আমরা প্রতিটি চিন্তাকে অর্থ দিতে শুরু করি। যেমন কেউ জবাব দেয়নি মানে আমি বিরক্তিকর, আমি একটি ভুল করেছি মানে আমি ব্যর্থ, আজ কিছু ভালো হয়নি তো হয়তো আমি হতভাগা। কিন্তু নাগান আমাদের বোঝান যে এই সমস্ত ব্যাখ্যা কেবল চিন্তাই এবং তাদের কোনো চূড়ান্ত বাস্তবতা নেই। সুতরাং যদি আপনি সত্যি অন্তরীণিক শান্তি চান, তাহলে আপনাকে চিন্তাকে অর্থ দেওয়া বন্ধ করতে হবে। আপনাকে মনের কোলাহলকে নীরবতায় রূপান্তরিত করার জন্য তাকে দেখার অনুশীলন করতে হবে, প্রতিক্রিয়া না করে, সংযুক্ত না হয়ে। নাগান এটিও বলেন যে বেশি চিন্তা করার কারণে এটি নয় যে আপনি দুর্বল, বরং এটি এই কারণে যে আপনি কখনো শেখেননি কিভাবে চিন্তা থেকে বেরিয়ে আসা যায়, এবং সেই দক্ষতা কেবল সচেতনতা থেকে আসে। যখন আপনি প্রতিটি চিন্তাকে নিজের থেকে আলাদা দেখতে শুরু করেন, আপনার মন লক্ষ লক্ষ চিন্তা তৈরি করবে, কিন্তু সেই লক্ষ লক্ষ চিন্তার মধ্যে কোনটি আপনি নির্বাচন করেন বা কাকে ছেড়ে দেন, সেটাই আপনার স্বাধীনতা, সেটাই আপনার শক্তি। তো এই অধ্যায়ের সারসংক্ষেপ হলো, চিন্তাগুলোকে সত্য বলে মনে করবেন না, তাদের আসতে দিন, যেতে দিন। যখন আপনি প্রতিটি চিন্তাকে নিজের থেকে আলাদা মনে করেন, তখনই আপনি আপনার ভেতরের সত্যিকারের সত্তার সাথে যুক্ত হতে পারেন। এবং মনে রাখবেন, আপনি আপনার চিন্তাগুলোকে আটকাতে পারেন না, কিন্তু আপনি তাদের চলতে দিতে পারেন, তাদের সাথে লড়াই না করে, তাদের থেকে পালিয়ে না গিয়ে। শুধু তাদের দ্রষ্টার দৃষ্টিতে দেখতে শুরু করুন। এখান থেকেই পরিবর্তন শুরু হয়। পঞ্চম অধ্যায়, দ্য ইলিউশন অফ কন্ট্রোল। আপনি কি কখনো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন? যেমন যখন কোনো নেতিবাচক চিন্তা বারবার আসে, তখন আপনি মনে মনে বলেন, আর ভেবো না, এই বিষয়ে ভেবো না, আমি শক্তিশালী হব। কিন্তু জোসেফ নাগান এই অধ্যায়ে দ্য ইলিউশন অফ কন্ট্রোলে একটি খুব গভীর সত্য কথা বলেন। আমরা চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি না, এবং চেষ্টা করলেও আমরা কেবল আরও বেশি জড়িয়ে পড়ি। নাগান বলেন যে চিন্তাকে নিয়ন্ত্রণ করা ঠিক তেমনই যেমন আপনি একটি নদীকে নিজের হাতে থামানোর চেষ্টা করছেন। যত বেশি আপনি থামানোর চেষ্টা করবেন, তত তাড়াতাড়ি তা বইবে। একইভাবে যখন আপনি কোনো চিন্তাকে দমন করেন বা তার সাথে লড়াই করেন, তখন তা আরও শক্তি নিয়ে ফিরে আসে। আমরা মনে করি যে আমরা আমাদের মনের মালিক, কিন্তু যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তো অনেক চিন্তা অবাঞ্ছিতভাবেই আসে। আপনি কখনো পরিকল্পনা করেননি যে আপনি রাতে ঘুমানোর সময় আপনার ভুল নিয়ে ভাববেন বা আপনার ভবিষ্যৎ নিয়ে ভয় পাবেন, কিন্তু তবুও সেই চিন্তা আসে। নগান বলেন যে আমাদের মন একটি বেঁচে থাকার যন্ত্র। তার কাজ হলো সম্ভাবনা খুঁজে বের করা, বিপদ চিহ্নিত করা এবং বারবার বিশ্লেষণ করা। কিন্তু যখন আমরা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তখন আমরা সেই ফাঁদেই আটকে যাই। এই মায়াজাল থেকে বেরিয়ে আসার পথ কি? নাগান বলেন যে নিয়ন্ত্রণ করার চেষ্টা ত্যাগ করাই আসল স্বাধীনতা। এর মানে এই নয় যে আপনি হার মেনে নেবেন, বরং এর মানে হলো আপনি প্রবাহে বাঁচতে শুরু করবেন। আপনি প্রতিটি চিন্তার প্রতি প্রতিক্রিয়া করা ছেড়ে দেবেন এবং শুধু তাকে পর্যবেক্ষণ করবেন। এই অধ্যায়ে একটি পঠ্যতক উক্তি আসে, দ্য মোর ইউ ট্রাই টু কন্ট্রোল ইউর থটস, দ্য মোর কন্ট্রোল দে হ্যাভ ওভার ইউ। অর্থাৎ যত বেশি আপনি নিয়ন্ত্রণ করতে চাইবেন, তত বেশি আপনি নিয়ন্ত্রণে চলে যাবেন। এখন এর মানে এই নয় যে আপনি নিষ্ক্রিয় হয়ে যাবেন বা প্রতিটি চিন্তাকে অনুসরণ করবেন। এর মানে হলো আপনি প্রতিক্রিয়া দেবেন, প্রতি উত্তর নয়। এবং প্রতি উত্তর তখনই আসে যখন আপনি শান্ত থাকেন, সচেতন থাকেন, যখন আপনি নিজেকে একজন দ্রষ্টার ভূমিকায় রাখেন।
লেখক একটি সহজ অনুশীলন শেখান। যখনই কোনো চিন্তা আসে তখন গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন, এই চিন্তাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই, এটি কেবল একটি চিন্তা, এটি চলে যাবে। এই গ্রহণযোগ্যতা আপনাকে সেই শক্তি থেকে মুক্ত করে যা আপনি চিন্তাকে থামাতে ব্যবহার করছিলেন। নাগান বলেন যে যখন আপনি নিয়ন্ত্রণ ছেড়ে দেন তখন আপনি স্বচ্ছতার সাথে সিদ্ধান্ত নিতে পারেন। তখন আপনি প্রতিক্রিয়া দেন না, বরং নিজেকে একটি উচ্চতর বুদ্ধিমত্তার সাথে যুক্ত করেন যা শান্ত, স্থির এবং স্বচ্ছ। অনেক লোক ভাবে যে যদি তারা তাদের চিন্তাকে নিয়ন্ত্রণ না করে তবে তাদের জীবন নষ্ট হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো যে যখন আপনি নিয়ন্ত্রণ করা ছেড়ে দেন তখনই জিনিসগুলি স্বাভাবিকভাবেই সঠিক দিকে প্রবাহিত হতে শুরু করে। আমরা মনে করি যে শান্তি তখনই আসবে যখন সব কিছু নিখুঁত হবে, কিন্তু নাগান বলেন যে শান্তি তখনই আসে যখন আপনি আপনার চিন্তার সাথে লড়াই করা বন্ধ করেন, কারণ লড়াই সর্বদা আপনাকে ক্লান্ত করে, যখন কিনা গ্রহণযোগ্যতা আপনাকে শান্ত করে। তো এই অধ্যায়ের গভীর বার্তা হলো নিয়ন্ত্রণের মায়াজাল ছেড়ে দাও, সচেতনতাকে গ্রহণ করো। যখন আপনি প্রতিটি চিন্তাকে আসতে এবং যেতে অনুমতি দেন তখন আপনি আপনার ভেতরের সবচেয়ে বড় শক্তির সাথে যুক্ত হন। উপস্থিতি আপনার মন নিয়ন্ত্রণ করার জন্য নয়, দেখার জন্য, এবং যে ব্যক্তি দেখতে শুরু করে সেই তার চিন্তার ঊর্ধ্বে গিয়ে নিজেকে চিনতে শুরু করে। ষষ্ঠ অধ্যায়, দ্য রুট কজ অফ সাফারিং। আপনি কি কখনো অনুভব করেছেন যে যত বেশি আপনি খুশি থাকার চেষ্টা করেন তত বেশি দুঃখ এবং কষ্ট আপনার কাছাকাছি আসে? জোসেফ নাগান এই অধ্যায়ে ব্যাখ্যা করেন যে আমাদের যন্ত্রণা অর্থাৎ মানসিক যন্ত্রণার আসল উৎস কী। আমরা প্রায়শই আমাদের যন্ত্রণার জন্য বাইরের পরিস্থিতিকে দায়ী করি, যেমন কোনো সম্পর্ক ভেঙে গেছে, চাকরি চলে গেছে বা কেউ খারাপ কিছু বলেছে। কিন্তু লেখক আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি দেন যে যন্ত্রণা কখনো বাইরের ঘটনার কারণে হয় না, বরং সেই ঘটনার প্রতি আমাদের চিন্তা এবং প্রতিক্রিয়ার কারণে হয়। ধরুন আপনাকে কেউ প্রত্যাখ্যান করেছে, এখন দুজন ব্যক্তি সেই প্রত্যাখ্যানকে ভিন্ন ভিন্ন উপায়ে নিতে পারে। একজন বলবে, হয়তো আমার কিছু অভাব আছে, আমি যোগ্য নই এবং সারাদিন মনমরা থাকবে। অন্যজন বলবে, চলো ঠিক আছে, এটি আমার বিকাশের অংশ এবং এগিয়ে যাবে। তো সত্য হলো দুঃখ ঘটনায় নেই, দুঃখ সেই চিন্তায় আছে যা আমরা ঘটনার পর গ্রহণ করি। নগান বলেন যে আমাদের চিন্তাই আমাদের দুঃখের বীজ বনে। যখন আমরা সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি তখন আমরা অজান্তেই নিজেদের উপর বোঝা চাপাই। আমরা মনে করি যে সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হওয়া উচিত, কিন্তু যখন এমনটি হয় না তখন আমরা দুঃখী হই। আসলে যন্ত্রণা তখনই জন্ম নেয় যখন আমরা যা আছে তা গ্রহণ করতে পারি না। আমরা বাস্তবতার সাথে লড়াই করি, তাকে অস্বীকার করি, তাকে পরিবর্তন করতে চাই, কিন্তু যতবার আমরা বাস্তবতাকে প্রতিরোধ করি ততবার আমরা দুঃখকে আমন্ত্রণ জানাই। এই অধ্যায়ে লেখক মননশীলতা এবং বর্তমান মুহূর্তকে গ্রহণ করার পরামর্শ দেন। যখন আমরা প্রতিটি চিন্তাকে গুরুত্ব সহকারে নেওয়া বন্ধ করি এবং শুধু পর্যবেক্ষণ করি তখন আমরা বুঝতে পারি যে আমরা আমাদের মনের জালে আটকে আছি। এই অধ্যায়ে একটি শক্তিশালী বাক্য রয়েছে, সাফারিং বিগিনস দ্য মোমেন্ট উই মেন্টালি রেজিস্ট হোয়াট ইজ। অর্থাৎ যে মুহূর্তে আমরা কোনো পরিস্থিতিকে চিন্তা দিয়ে প্রতিরোধ করি যন্ত্রণা সেখান থেকেই শুরু হয়। নগানের পরামর্শ হলো যে যদি আপনি সত্যিকারের শান্তি পেতে চান তাহলে প্রথম জিনিসটি হলো কন্ট্রোল ছেড়ে দিন। যখন আপনি নিয়ন্ত্রণ করা ছেড়ে দেন তখনই আপনি জীবনের সাথে প্রবাহিত হতে শুরু করেন। এই অধ্যায়ে বলা হয়েছে যে সচেতনতাই চিকিৎসা। যখন আপনি সচেতন হন যে আপনার মন আপনাকে কষ্টে ফেলছে তখনই আপনি তা থেকে বেরিয়ে আসতে পারেন। তো পরের বার যখন আপনি দুঃখী অনুভব করেন তখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এই পরিস্থিতিকে যেমন আছে তেমনই দেখছি, নাকি আমি আমার মন দ্বারা তৈরি করা গল্পে জড়িয়ে আছি? যখন আপনি এই পার্থক্য বুঝতে শুরু করেন তখনই আপনি আসল স্বাধীনতার দিকে এগিয়ে যান। সপ্তম অধ্যায়, দ্য ইলিউশন অফ কন্ট্রোল। যদি আপনি সব কিছুতে নিয়ন্ত্রণ পেতে চান তবে আপনি সর্বদা হারবেন, কারণ জীবনকে নিয়ন্ত্রণ করা যায় না, কেবল বোঝা এবং গ্রহণ করা যায়। নিয়ন্ত্রণের পেছনে আমাদের ভয় লুকিয়ে থাকে। নাগান বলেন যে আমরা এই কারণেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই, কারণ আমরা ভেতর থেকে ভয় পাই, প্রত্যাখ্যান, ব্যর্থতা, ব্যথা, অনিশ্চয়তা থেকে। নিয়ন্ত্রণ একটি বিভ্রম
যা আমাদের সাময়িক নিরাপদ অনুভব করায়, কিন্তু বাস্তবতা হলো যে আমরা পৃথিবীর 99% জিনিসকে নিয়ন্ত্রণ করি না। আবহাওয়া, মানুষ, ট্রাফিক, অর্থনীতি, সম্পর্ক, এবং যদি আমরা সর্বদা এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকি তাহলে আমাদের শক্তি শেষ হয়ে যাবে। মন বনাম বাস্তবতা। নিয়ন্ত্রণের চেষ্টা আসলে একটি প্রতিরোধ। আমরা বাস্তবতাকে গ্রহণ করতে চাই না এবং তাকে নিজের মতো করে সাজাতে চাই। কিন্তু নাগান বলেন, দ্য মোর ইউ ট্রাই টু কন্ট্রোল লাইফ, দ্য মোর আউট অফ কন্ট্রোল ইট ফিলস। আমরা মনে করি যে নিয়ন্ত্রণ পেলে আমরা শান্তি পাব, কিন্তু আসল শান্তি তখনই আসে যখন আমরা নিয়ন্ত্রণ করার প্রয়োজনকে ছেড়ে দিই। প্রবাহ বনাম শক্তি। নগান আমাদের এটা বোঝান যে আমাদের জীবনকে জোর করে পরিবর্তন করার চেয়ে তার সাথে প্রবাহিত হওয়া উচিত। অর্থাৎ যদি কোনো জিনিস আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তাকে জোর করে ধরে রাখার চেয়ে ছেড়ে দিন। যদি কোনো মানুষ আপনাকে উপেক্ষা করছে তাহলে তাকে নিয়ন্ত্রণ করার চেয়ে তার স্থানকে বুঝুন। প্রবাহের অর্থ হলো বিশ্বাস করা যে যা হচ্ছে তা আপনার ভালোর জন্য হচ্ছে, যদিও এখন তা দেখায় না যায়। জোসেফ বলেন যে লেটিং গো এর অর্থ হলো নিজের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করা ছেড়ে দেওয়া, নিজের আবেগগুলোকে দমন করা বন্ধ করা এবং জীবনকে যেমন আছে তেমনই হতে দেওয়া। যখন আপনি কোনো পরিস্থিতিতে থাকেন এবং আপনার মনে হয় যে সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে, তখন থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এই জিনিসটাকে জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি? আমি কি এর সাথে প্রবাহিত হতে পারি? আমি কি এই মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকতে পারি? ট্রু পিস ডাজন্ট কাম ফ্রম কন্ট্রোল, ইট কামস ফ্রম সারেন্ডার। অর্থাৎ সত্যিকারের শান্তি তখনই আসে যখন আমরা জীবনের সামনে নত হতে শিখি, তাকে নিজের মতো করে বাঁকাতে চাই না। নিয়ন্ত্রণ ত্যাগ করা দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় সাহস। যখন আপনি আপনার মনের মায়াজাল থেকে বেরিয়ে আসেন এবং বিশ্বাস করেন যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে, তখন আপনি উদ্বেগ থেকে মুক্ত হন। তো মনে রাখবেন, নিয়ন্ত্রণ সাময়িক স্বস্তি দেয়, কিন্তু সমর্পণ স্থায়ী শান্তি আনে। ছেড়ে দিন, প্রক্রিয়াকে বিশ্বাস করুন, জীবনের সাথে প্রবাহিত হন। অষ্টম অধ্যায়, ওয়াই উই সাফার। আপনি কি কখনো ভেবেছেন যে মানুষ আসলে দুঃখী হয় কেন? এর কারণ কি আমাদের পরিস্থিতি নাকি অন্য কিছু? এই অধ্যায়ে জোসেফ নগান ব্যাখ্যা করেন যে আসল কষ্ট আমাদের বাইরের জগৎ থেকে নয়, বরং আমাদের নিজেদের মস্তিষ্কের চিন্তা এবং আমাদের ব্যাখ্যা থেকে উদ্ভূত হয়। আমরা বিশ্বাস করি যে যদি জিনিসগুলো আমাদের প্রত্যাশার অনুযায়ী না হয় তাহলে আমাদের দুঃখী হতেই হবে। কিন্তু লেখক বলেন, যন্ত্রণা তখনই শুরু হয় যখন আমরা কোনো অভিজ্ঞতাকে গ্রহণ করি না। আমরা কোনো ঘটনাকে ভুল, অন্যায় বা খারাপ বলি এবং সে বিষয়ে বারবার ভাবি, এবং এই মানসিক প্রতিরোধই আমাদের যন্ত্রণায় পরিণত হয়। উদাহরণস্বরূপ, ধরুন আপনি কোনো ইন্টারভিউতে প্রত্যাখ্যান পেয়েছেন। এখন সেই প্রত্যাখ্যান শুধু একটি ঘটনা, কিন্তু যখন আপনি বারবার ভাবেন, আমি ভালো নই, আমার সাথে সর্বদা এরকমই হয়, আমি কখনো সফল হতে পারবো না, তখন আপনি এমন একটি মানসিক যন্ত্রণা তৈরি করেন যা সেই আসল ঘটনার চেয়েও অনেক বেশি ভারী হয়ে ওঠে। নগান বলেন যে প্রতিটি দুঃখের মূলে রয়েছে একটি প্রত্যাশা যে জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকা উচিত। কিন্তু সত্য হলো যে বিশ্বের কোনো দিকই পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা যা চাই এবং যা আসলে হয় তাদের মধ্যেকার দূরত্বই যন্ত্রণা সৃষ্টি করে। যদি আমরা আমাদের চিন্তাভাবনায় পরিবর্তন আনি এবং জিনিসগুলোকে যেমন আছে তেমনই গ্রহণ করি, তাদের ভালো বা খারাপ বলে না বলি, তবে যন্ত্রণা ধীরে ধীরে বিলীন হতে শুরু করে। লেখক মননশীলতা এবং বর্তমান মুহূর্তের শক্তির ওপর জোর দেন। যখন আমরা পুরোপুরি উপস্থিত থাকি তখন আমাদের দুঃখের মধ্যে হারিয়ে যাওয়ার সময়ই থাকে না। তিনি এটিও বলেছেন যে আমাদের চিন্তা এবং আবেগ অস্থায়ী হয়। যদি আমরা তাদের পর্যবেক্ষণ করি এবং নিজেদেরকে তাদের সাথে সংযুক্ত না করি, তবে তারা আপনা আপনি এসে চলে যায়, ঠিক মেঘের মতো। এই অধ্যায়ের মূল বার্তা হলো, আমরা ততক্ষণ পর্যন্ত কষ্ট পাই যতক্ষণ আমরা ভাবি যে আমরা আমাদের চিন্তা। যেই আমরা এটা বুঝতে পারি যে আমরা আমাদের চিন্তা নই, আমরা তাদের দাসত্ব থেকে মুক্ত হয়ে যাই। সত্যিকারের স্বাধীনতা সেটাই যেখানে আপনি অভিজ্ঞতাগুলোকে অনুমতি দেন, তাদের প্রতিরোধ করেন না। নগান আমাদের এই অনুশীলন করার পরামর্শ দেন। যখনই আপনি কোনো নেতিবাচক অনুভূতি অনুভব করেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এটাকে প্রতিরোধ করছি না? এবং তারপর সেই অনুভূতিকে সম্পূর্ণ সচেতনতার সাথে অনুভব করুন, তাকে থামানোর বা পরিবর্তন করার চেষ্টা না করে।
এটাই গ্রহণ, সচেতনতা এবং নির্লিপ্ততার পথ, সত্যিকারের অভ্যন্তরীণ শান্তির দিকে। নবম অধ্যায়, ট্রু ফ্রিডম ইজ বিইং ফ্রি ফ্রম ইয়োর মাইন্ড। আমরা সবাই আমাদের জীবনের স্বাধীনতা চাই, টাকার স্বাধীনতা, সময়ের স্বাধীনতা, সম্পর্কের স্বাধীনতা। কিন্তু জোসেফ নগান এই অধ্যায়ে বলেন যে সবচেয়ে বড় এবং সবচেয়ে জরুরি স্বাধীনতা হলো নিজের মন থেকে স্বাধীনতা। হ্যাঁ, সেই মন যা প্রতি মুহূর্তে কিছু না কিছু ভাবতে থাকে, বিচার করে, ভয় দেখায় এবং সন্দেহ করে। আসল স্বাধীনতা তখনই আসে যখন আমরা এটা বুঝতে পারি যে আমরা আমাদের মনের চিন্তা নই। যখন আমরা নিজেদেরকে আমাদের চিন্তা থেকে আলাদা দেখতে পারি, তখনই আমরা সত্যিই স্বাধীন হই। মন আমাদের ভয়ের ছায়ায় রাখে। যদি এমন হয়ে যায় তো কি হবে? লোকেরা কি বলবে? আমি আবার ব্যর্থ হলে? কিন্তু এগুলো সবই কেবল চিন্তা, বাস্তবতা নয়। নগন বোঝান যে যেদিন আমরা আমাদের চিন্তাগুলোকে বিচার না করে কেবল দ্রষ্টার মতো দেখতে শুরু করি, সেই দিন থেকে রূপান্তর শুরু হয়। যখন আমরা মনের প্রতিটি কথা অনুযায়ী কাজ না করি, বরং তাকে অনুভব করেও শান্ত থাকি, তখনই আসল শান্তি ও স্বাধীনতার অভিজ্ঞতা হয়। এই অধ্যায়ে একটি চমৎকার উদাহরণ আছে। যেমন খোলা আকাশে মেঘ আসে এবং চলে যায়, তেমনি আমাদের চিন্তাও আসা যাওয়া করতে থাকে। যদি আমরা মেঘগুলোকে ধরে বসে থাকি, তবে আকাশ কখনো পরিষ্কার হবে না। কিন্তু যদি আমরা তাদের আসতে এবং যেতে দিই, তবে আমরা খোলা নীল আকাশ দেখতে পাব। এটাই আমাদের শান্ত, স্বাধীন এবং সত্যিকারের স্বরূপ। নাগান এই বিষয়টির উপরও জোর দেন যে মন থেকে স্বাধীনতা পাওয়ার অর্থ এই নয় যে আমরা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলি, বরং যখন আমরা আমাদের চিন্তার দাস হই না, তখনই আমরা সঠিক স্বচ্ছতার সাথে চিন্তা করতে পারি। অন্যথায় ভয় এবং পুরনো প্যাটার্ন আমাদের প্রতিটি সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। এই অধ্যায়ের আসল বার্তা এটাই, যখন আমরা জানতে পারি যে আমাদের চিন্তাগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না, যতক্ষণ আমরা তাদের নিয়ন্ত্রণ করার অনুমতি দিই, তখন আমরা সত্যিই মুক্ত হয়ে যাই। মনের গোলাম হয়ে বাঁচা বন্ধ করুন এবং একজন দ্রষ্টা হয়ে বাঁচতে শুরু করুন। এখান থেকেই আসল অভ্যন্তরীণ শান্তির শুরু। দশম অধ্যায়, লাভ ইজ হোয়াট ইউ আর লুকিং ফর। নগান বলেন যে আমরা সারা জীবন ভালোবাসাকে বাইরে খুঁজি, কোনো সম্পর্কে, কোনো মানুষের মধ্যে, কোনো গন্তব্যে। আমরা ভাবে যদি আমি সেই মানুষটিকে পেয়ে যাই যে আমাকে বোঝে, তবে আমি খুশি হব, বা যদি আমি সেই সফলতা পেয়ে যাই, তবে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এই বাইরের অনুসন্ধানে আমরা নিজেদেরকেই ভুলে যাই। বাস্তবতা হলো যে ভালোবাসা কোনো বস্তু নয় যা আপনি পান। ভালোবাসা তো সেটাই যা আপনি আছেন। যখন আপনি নিজের সাথে পুরোপুরি সংযুক্ত থাকেন, নিজের ভেতরের শান্ত, সচেতন এবং শর্তহীন সত্তার সাথে, তখন আপনি ভালোবাসা অনুভব করেন। নগান বলেন যে আসল ভালোবাসা প্রত্যাশার ঊর্ধ্বে হয়। এটি কোনো শর্তের উপর নির্ভরশীল নয়, এবং সবচেয়ে জরুরি কথা, এটি অন্য কারো উপরও নির্ভরশীল নয়। যখন আপনি নিজেকে সম্পূর্ণ গ্রহণ করেন, নিজের ভালো দিক, দুর্বলতা এবং চিন্তাভাবনার সাথে, তখন আপনার ভেতরে একটি শর্তহীন ভালোবাসা জেগে ওঠে। এই ভালোবাসা বাইরের সম্পর্কগুলোকেও নিরাময় করে। এই অধ্যায়ের সবচেয়ে গভীর লাইন, ইউ ডোন্ট ফাইন্ড লাভ, ইউ রিমুভ এভরিথিং দ্যাট ব্লকস দ্য লাভ দ্যাটস অলরেডি উইথিন ইউ। অর্থাৎ আপনাকে ভালোবাসা খোঁজার প্রয়োজন নেই, আপনাকে শুধু সেই সব কিছু সরাতে হবে যা আপনার ভেতরের ভালোবাসাকে ঢেকে রেখেছে। ভয়, রাগ, আত্মসন্দেহ, অতীতের আঘাত। নগান বলেন যে যখন আমরা অন্যদেরকেও সেই একই সচেতনতা দিয়ে দেখতে শুরু করি, বিচার না করে, প্রত্যাশা ছাড়া, তখন সম্পর্কগুলো পরিবর্তিত হতে শুরু করে। আমাদের কারো কাছ থেকে কিছু পাওয়ার প্রয়োজন মনে হয় না, কারণ আমাদের ভেতরে ইতিমধ্যেই সব কিছু আছে। এই বইটির শেষ বার্তা অত্যন্ত সহজ কিন্তু গভীর। আপনি যেমনই ফিল করছেন, যেমনই পরিস্থিতি, ভালোবাসা আপনার ভেতরে ইতিমধ্যেই বিদ্যমান। আপনাকে কোনো অনুমোদন, কোনো সফলতা, কোনো সম্পর্কের প্রয়োজন নেই নিজেকে ভালোবাসার জন্য। যা কিছু তুমি খুঁজছ, সেটা তুমি। যদি আপনার এই বইটি এবং এর বার্তা হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান যে আপনার সবচেয়ে বড় উপলব্ধি কী ছিল, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতি সপ্তাহে এরকমই গভীর এবং জীবন পরিবর্তনকারী বইয়ের সারাংশ নিয়ে আসি। আপনার যাত্রা ভেতর থেকে শুরু হয় এবং আমরা এতে আপনার সাথে আছি। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে
এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকস জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।